আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকের ভিডিওর যে পর্ব, এই পর্বের টাইটেল হলো কেমিস্ট্রি অফ চেঞ্জ ম্যানেজমেন্ট, যাকে আমরা সহজে যদি বাংলায় বলি যে পরিবর্তনের রসায়ন। কেন এভাবে কথাটা বলছি? কারণ কোনো পরিবর্তনই একা একটি কম্পোনেন্ট দিয়ে হয় না, অনেকগুলো কম্পোনেন্টের মিক্স থাকে। এই ভিডিওটি যাদের জন্য ডিপার্টমেন্টাল হেড থেকে শুরু করে একজন উদ্যোক্তা পর্যন্ত সবার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তাই যখন ধৈর্য ধরে এই পুরো ভিডিওটি দেখতে পারবেন, তখন এটা মাথায় গেঁথে থাকবে এবং আপনার কার্যে সেটাই প্রতিফলিত হবে এবং আপনি রেজাল্ট পাবেন। শুধুমাত্র দেখার স্বার্থে, একটু মাথায় নেওয়ার স্বার্থে এই ভিডিওটি দেখলে ভুল হবে। সুতরাং আপনি প্রয়োজনে আপনার সময় মতো সময় বের করে ঠান্ডা মাথায় ভিডিওটি দেখবেন, তখন এর আস্তে আস্তে অর্থটি বোঝা শুরু করবেন। আচ্ছা, আসি একটি চেঞ্জ ম্যানেজমেন্ট। আচ্ছা, তার আগে একটু বলে নিই কেন আমি বলছি ডিপার্টমেন্টাল হেড থেকে উপরের লেভেলে। কারণ এই চেঞ্জ ম্যানেজমেন্টটা হতে পারে টোটাল প্রতিষ্ঠানের, এই চেঞ্জ ম্যানেজমেন্টটা আবার ডিপার্টমেন্টাল লেভেলে হতে পারে কারো অভ্যাসের কোনো পরিবর্তন বা কারো নতুন একটা সিস্টেম ডেভেলপমেন্ট, নতুন একটা প্রসেস ইমপ্রুভমেন্ট। তাতে প্রথমে হয়তো একটু সমস্যা থাকতে পারে, কিন্তু পরে এর সুফল অনেক। এই জাতীয় কাজগুলোর কারণেই এই ভিডিওটি করা এবং বলা যে ডিপার্টমেন্টাল হেড থেকে একবারে উদ্যোক্তা লেভেল পর্যন্ত সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। যাই হোক, অনেকগুলো বিষয় নিয়ে যেহেতু চেঞ্জ ম্যানেজমেন্টটা হয়, এই চেঞ্জ ম্যানেজমেন্ট হওয়ার পরে চেঞ্জটা যদি সাস্টেন না করে, সেই তাহলে চেঞ্জের কোনো দরকার নেই, এটা আমরা সবাই জানি। তাই কিভাবে চেঞ্জ ম্যানেজমেন্টটা করা হলে সেটি স্থায়িত্ব লাভ করবে, সেই বিষয়টার উপর আলোকপাত করা হবে। বলতে পারেন একটি ফর্মুলার মতো, সব কিছু পরিবর্তনশীল। এই ফর্মুলাও হয়তো যখন প্রথম নজরে এসেছিল, তারপরে এটিরও বিবর্তন দেখেছি এবং সর্বশেষ যে বিবর্তনটা দেখেছি তার উপর ভিত্তি করেই এই ভিডিওটা করা। মূলত চেঞ্জ ম্যানেজমেন্ট, আপনারা এখন স্ক্রিনে যে চিত্রটি আপনাদের দেখানো হচ্ছে সেটির দিকে যদি মনোযোগ দেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন, চেঞ্জ ম্যানেজমেন্টটি কি হচ্ছে। প্রথমে হলো নির্ভর করছে লিডারশিপ, নেতৃত্বের উপরে। আমি প্রত্যেকটির ব্যাখ্যা করব, তার সাথে ভিশনটা সবার সাথে শেয়ার করতে হবে। এরপরে সেটি করার জন্য দক্ষতার বিকল্প কিছু নেই। এরপরে রিসোর্স, যা দিয়ে আপনি করবেন, সেটা মানুষ হতে পারে, মেশিন হতে পারে, অটোমেশনের কোনো সিস্টেম হতে পারে, সেটি হতে পারে। এরপরে এর সাথে লাগবে ইনসেন্টিভ বা প্রণোদনা, যদি আমরা বলি প্রণোদনা। কারণ প্রণোদনা ছাড়া, মোটিভেশন ছাড়া আসলে আপনি কোনো কিছুতে সাকসেস পাবেন না। এরপরে যে জিনিসটি দরকার সেটি হলো স্ট্র্যাটেজি, কৌশল। কোন কৌশলে আপনি আগাবেন এবং কোন রোড ম্যাপ ফলো করবেন, এইসব বিষয়। এরপরে লাস্ট যে পয়েন্টটি, সেটি হলো সুশাসন। গুড গভর্নেন্স যদি না থাকে তাহলে, এবং ফলো আপ যদি না থাকে, তাহলে যাই করা হোক সেটি সাস্টেন করবে না। তাহলে দেখেন, প্রথমে আসছে নেতৃত্ব, তারপরে আসছে শেয়ার্ড ভিশন, তারপরে আসতেছে স্কিল, তারপরে আসতেছে রিসোর্সেস, তারপরে ইনসেন্টিভ, তারপরে স্ট্র্যাটেজি এবং সবশেষে গুড গভর্নেন্স। এই সবগুলো সমন্বিতভাবেই আপনাকে একটি টেকসই পরিবর্তন বা সাস্টেনেবল চেঞ্জ আপনি এনে দেবে। এখন কথা প্রসঙ্গে যদি আসি, যে এর প্রত্যেকটি কম্পোনেন্টের যে কোনো একটি যদি মিস হয়, তাহলে আপনার সেই চেঞ্জটা
অন্য রেজাল্ট নিয়ে আসবে। কি রেজাল্ট নিয়ে আসবে সেটা আপনারাই নিজ চোখে দেখুন। প্রথমে ধরে নিই যে আমার লিডারশিপ নেই, সব আছে লিডারশিপ নেই, তাহলে এটার ফলাফল কনফিউশন, মানে বিভ্রান্তি, যে আমরা কোন দিকে যাব, কি করব, আমাদের সাথে নেই। এই লিডারশিপ না থাকাতে কারো লিডারশিপে ঘাটতি থাকতে পারে, কিন্তু তার সাথে একজন অ্যাডভাইজার বা কারো সম্পৃক্ততা যদি থাকে তাহলে ধারাবাহিকতা বজায় থাকবে। যদি তা না হলে বিভ্রান্তি, হয়তো লিডারশিপের কারণে এই কাজটা এইটুক করো, করতে হতে থেমে গেলে না এখন এটা স্টপ রাখো, এখন এটা করো। সুতরাং এরকম চেঞ্জ আসতেই পারে, কিন্তু প্রথম থেকে যখন ভিশনগুলো শেয়ার করা হবে বা ইয়েগুলো শেয়ার করা হবে তখন এই কাজগুলোর মাঝে মাঝে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে, এতে বিচলিত হওয়া যাবে না। নেতৃত্বের কথা এই জন্যই বলছি, নেতৃত্ব হলো প্রথমেই এইটি ভেঙে দিতে হবে। যাই হোক, এখন এই তাহলে আমরা যেটি দেখতে পেলাম সব কিছুই আছে, কিন্তু যদি নেতৃত্ব না থাকে তাহলে এটি একটি কনফিউশন তৈরি হবে। সুতরাং এটা আলটিমেটলি কনফিউজড অবস্থায় এটি কোনো চেঞ্জ সাস্টেইন করবে না। এরপরে শেয়ার্ড ভিশন, এবং দ্যাট ইজ সবার সাথে যখন আপনি শেয়ার ভিশন যদি না থাকে তাহলে কি হবে? শেয়ার ভিশন না থাকলে স্যাবোটাজ তৈরি হবে। কারণ যদি এটা করার অর্থ কি, এটি যদি যে টিম বা যারা তারা যদি না জানে তাহলে এক একজন এটির মিস ইন্টারপ্রিটেশন করবে, এক এক রকম ব্যাখ্যা তৈরি করবে। সে ব্যাখ্যাগুলোতে নেগেটিভিটি বেশি ছড়াবে ইন্ডাস্ট্রি লেভেলের ক্ষেত্রে, এবং যে কোনো জায়গায়, যে জায়গায় 10-এর বেশি লোক থাকবে সেই জায়গায় বিভিন্ন জন বিভিন্ন জিনিস চিন্তা করবে, এবং 2 দিন পরে তার চিন্তাটা আবার আরও নেগেটিভ হতে পারে। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি একটি জিনিস করছেন, একটি প্রসেস ইমপ্রুভ করছেন হয়তো কাজ ভালো করার জন্য, কাজের ইফিসিয়েন্সি ভালো করার জন্য, কিন্তু কেউ এটাকে মিস ইন্টারপ্রেট করতে পারে যে এটি লোক কমানোর জন্য, লোক ছাঁটাইয়ের জন্য। এভাবে তারা ইন্টারপ্রিটেশন করলে, যেহেতু শেয়ার আপনি করেননি আপনার ভিশনটা, দৃষ্টিভঙ্গিটা, সুতরাং এভাবে যদি কেউ করে ফেলে তাহলে সেক্ষেত্রে আপনার টেকসই তো অবশ্যই এটা হবে না, এই যে মন থাকবে না, সুতরাং কাজটা ঠিকভাবে হবে না, সুতরাং কোনো জায়গায় বাগ রয়ে যাবে। সেই ছোট ছোট সমস্যাগুলোই পরবর্তীতে কি রেজাল্টটাকে ঠিক হতে দিবে না, এটা সবসময় ভালনারেবল অবস্থায় থাকবে। যাই হোক, আশা গেল শেয়ার্ড ভিশন যদি না থাকে তাহলে আমাদের স্যাবোটেজ এটা তৈরি হবে, এটাই স্বাভাবিক। এরপরে স্কিল বা দক্ষতা যদি না থাকে, দেখুন যে কাজই আমরা করতে নামবো, আমরা যখন কোনো প্রজেক্টই নিব বা কোনো কাজ করতে নামবো তার আগে যখন আমরা সোয়াট অ্যানালাইসিস করব, সেই জায়গায় আমরা আইডেন্টিফাই করে ফেলবো আমাদের কোন কোন জায়গায় গ্যাপ আছে। তার ভিতরে স্কিলে যদি গ্যাপ থেকে থাকে, এই স্কিলে যদি গ্যাপটা আপনি রাইট স্কিল না পান এবং গ্যাপ থেকে যায়, সেক্ষেত্রে এটি দুশ্চিন্তার কারণ হবে। কার দুশ্চিন্তার কারণ হবে? সবার। সেটা ডিপার্টমেন্টাল হেড হতে পারে, মালিক তারও হতে পারে। ডিপার্টমেন্টাল হেড যদি দেখে যে তার এইটা করতে যে লোকগুলো আছে তার কম্পিটেন্সি ঠিক নেই, কারো হয়তো ইংলিশটা একটু দুর্বল থাকাতে এইটাতে ইংলিশ লাগবে, কোনোটাতে হয়তো কম্পিউটার লিটারেসিটা একটু ভালো থাকলে ভালো হতো, সেটা না থাকাতে এই জায়গাটায় একটা দুশ্চিন্তা তার ভিতরে চলতে থাকবে, প্রজেক্টটাও রান হতে থাকবে, দুশ্চিন্তাও চলতে থাকবে। সে হয়তো মুখ ফুটে বললো না, কিন্তু ভিশনটা যখন শেয়ার করা থাকবে, আর তারপরে যখন এই স্কিলটাও যদি না থাকে, খোলামেলা যদি শেয়ারিং হয় এবং তার জন্য যদি ট্রেনিংটা দিয়ে স্কিল ঠিক করা হয়, তখন তাহলে আর এই বিষয়টি থাকে না। যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি স্কিল না থাকে সেক্ষেত্রে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা তৈরি হবে। এই দুশ্চিন্তা নিয়ে একটি প্রজেক্ট আগানো একটু দুরূহ ব্যাপার, আর টেকসই এটা অনেক পরের কথা। এরপরের বিষয়টা যদি আসি, দ্যাট ইজ রিসোর্স, সম্পদ। এই সম্পদ, বা ধরে নিই যে আপনার এই ক্ষেত্রে 6 জন লোক লাগবে, আপনার আছে 2 জন, 4 জনই নেই। এই যে ফ্রাস্ট্রেশন, এটার থেকে তৈরি হবে ফ্রাস্ট্রেশন। রিসোর্স ঠিকভাবে না থাকার থেকে ফ্রাস্ট্রেশন তৈরি হবে। বা আপনার
ছয়জন দরকার, ছয়জনই আছে, ছয়জনের মধ্যে দুইজন হলো ছয়জনই হোল হার্টেডলি কাজ করতে হবে, কিন্তু ছয়জনের মধ্যে দুইজন হলো যাদেরকে দিয়ে অ্যাকচুয়ালি হবে না, কিন্তু যদি তার থেকে চাপিয়ে দেওয়া হয় না এটা দিয়ে করতে হবে, সেক্ষেত্রে যে হতাশার জন্ম নেবে সে হতাশা থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন না। এই প্রজেক্টটা ভালোভাবে যে সময় টাইমলাইন বেঁধে দিবেন সে টাইমলাইন অনুযায়ী কমপ্লিট হবে না, কমপ্লিট হলেও খুব একটা আশাপ্রদ রেজাল্ট আপনি নাও পেতে পারেন এখান থেকে। যাই হোক, তাহলে আমরা এই পয়েন্টটি বুঝতে পারলাম যে যদি আপনার রিসোর্স না থাকে সেক্ষেত্রে আপনার ফ্রাস্ট্রেশন চলে আসতে পারে। এখন এর পরের পয়েন্টে আসি, যদি সব কিছু আছে ইনসেন্টিভ নেই। কারণ একটা কথা মাঝে মাঝে আছে, এমতে মানি এমতে মোটিভেশন, নন ফিনান্সিয়াল মোটিভেশনও একটা ব্যাপার, কিন্তু প্রণোদনা বা ইনসেন্টিভ সেটি ফিনান্সিয়াল হোক নন ফিনান্সিয়াল হোক, কোনো সময় পিঠের উপর দুটি থাপড়ও ভালোভাবে কাজ করে, কেমন করছো, সুতরাং আগাচ্ছে তো, এভাবে যখন বলা হবে এটিও একটি প্রণোদনা। এই জাতীয় প্রণোদনা বা ইনসেন্টিভ যখন এখানে থাকবে না তখন এতে রেজিস্ট্যান্স আসবে করতে, যে স্যার এটা হয় না, স্যার ওটা হয় না, স্যার সেটা হয় না। আর ইনসেন্টিভ যদি থাকে তখন স্যার আমি এটা করতে চাচ্ছি, এটা করতে হলে আমার এই লাগবে, আপনি কিন্তু রেডি করেন আগামী 3 দিন পরে আমার এটা লাগবে, আগে থেকেই প্রোঅ্যাক্টিভ হয়ে যাবে, কারণ ইনসেন্টিভ তো পেতে হবে বা স্যারের নেক নজরে আসতে হবে। খেয়াল খেয়াল করে দেখেন বিষয়টা, ইটস এ ম্যাটার অফ সাইকোলজি। আচ্ছা, এরপরে তাহলে আমরা যেটা জানতে পারলাম যে ইনসেন্টিভ না থাকলে আপনার রেজিস্ট্যান্স চলে আসবে। ওকে, এখন যে বিষয়টা না বললেই না সেটি হলো যে এরপরে স্ট্র্যাটেজি। নাও কি স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি যদি ঠিক না থাকে তাহলে সোজা কথায় বলে নেওয়া যায় যে এটা শুধুমাত্র নামমাত্র চালু করতে হবে, তাই চালু করছি, এটার কোনোভাবেই এটা এক্সিকিউট করা যাবে না, কারণ কৌশলটাই মেইন ব্যাপার। আপনি কোন কৌশলে কি কি কাজ বিভিন্ন গ্রুপকে দিয়ে আপনি করাচ্ছেন, সেটা কোন জায়গায় যে কিভাবে কার সাথে কোনটা লিঙ্ক আপ করবেন, কিভাবে আপনি টাইম লাইনগুলো সেট করবেন যাতে সবাই সমানভাবে এগিয়ে যে এই সময়ে এই টাইমে এই কাজটা এখানে বাইন্ড করা যায়, তারপরে রিভিউ করা যায়, তারপরে তাকে আবার রিভিউ করে ইমপ্লিমেন্ট করে আবার তা থেকে যে গ্যাপ অ্যানালাইসিস সে গ্যাপ অ্যানালাইসিস করা যায়। এভাবে আপনি যে কৌশলই করেন সে কৌশলটা টোটালটাকে যদি আপনি মিশন হিসেবে ধরে নেন, সেক্ষেত্রেও এটাকে ছোট ছোট পার্টে ভাগ করে আপনাকে জ্ঞান চার্ট বা টাইম অ্যান্ড অ্যাকশন ক্যালেন্ডার এবং পার্সন রেসপন্সিবল সেগুলো এই এই কৌশলের ভিতরে অনেক কিছু জড়িত থাকবে। টাইম অ্যান্ড অ্যাকশন ক্যালেন্ডার থাকবে, পার্সন রেসপন্সিবল থাকবে, তারপরে এই ক্ষেত্রে কী কী লজিস্টিক কোন সময় লাগবে এই বিষয়গুলো থাকবে। সুতরাং একটি টোটাল কৌশলটাই যে থাকবে, ইমপ্লিমেন্টেশন কোনো কোনো জিনিস এক ধাপে করা যায়, আবার কোনো কোনো জিনিস 5টি ধাপ থেকে যেতে পারে। সুতরাং কোন ফেজের পরে কোন ফেজ, কোন ফেজের পরে কোন ফেজ, কোন ফেজের পরে কোন ফেজ, কোন ফেজের সময় কোন ধরনের ট্রেনিং, কোন ফেজের সময় কোন ধরনের মোটিভেশন, এই যে বিষয়গুলো থেকে যাচ্ছে এই বিষয়গুলো যদি ঠিকভাবে অ্যাড্রেস করা না হয়, দ্যাট ইজ এ স্ট্র্যাটেজি, যদি অ্যাড্রেস করা না হয়, এই জন্যে বলা হচ্ছে যে যদি কৌশল আপনি ঠিকভাবে না করেন তাহলে এটা শুধুমাত্র ধরে নেওয়া যায় যে নামমাত্রই আপনি এটি চালু করতে হবে তাই চালু করেছেন, সুতরাং এটার থেকে আপনার টেকসই বা সাস্টেনেবিলিটি আসবে না, ইট ইজ গ্যারান্টেড। দ্যাট ইজ যে একটি কৌশলী যদি না হয় তাহলে এটা শুধুমাত্র নামমাত্র, এটা থেকে নিজের সাথে নিজে প্রতারণা করার বদলে এটা করারই দরকার নেই। এরপরের যে জিনিস আছে সব কিছুই হয়ে গেল, এখন যদি শেষে এসে গুড গভর্নেন্স বা আপনার এটির উপর তদারকি ঠিক না থাকে তাহলে এখানে কি হবে? হয় এই জিনিসটা কয়েকদিন পরে মুখ থুবড়ে পড়বে, না হলে এখানে কোনো করাপশন হতে পারে। এই করাপশন বিভিন্ন ধরনের করাপশন হতে পারে, ম্যাল প্র্যাকটিসও একটি করাপশন, ফিনান্সিয়াল করাপশনও হতে পারে, বা
এটাকে বাইপাস করে অন্য একটি সিস্টেম বা তারা তৈরি করতে পারে, এটাকেও করাপশনের ভিতরে আপনি ফেলতে পারেন। সুতরাং আলটিমেটলি এই ক্ষেত্রে যদি সুশাসনটাও না থাকে, কোনো একজন লাস্টে প্রজেক্ট সবাই মিলে করা হলো, কিন্তু একজন লিডারকে তাতে নিযুক্ত করতে হবে, সেই লিডারই এটার উপরে চেকলিস্টের মাধ্যমে কৌশল থেকে যে জিনিসগুলো আইডেন্টিফাই হবে সে জাতীয় সিস্টেম যদি ফলো না করে, অ্যাডমিনিস্ট্রেশন না করে, তাহলে আপনার এই যে এতদিনের পরিশ্রম, এই প্রজেক্টটা, এতগুলো রিসোর্স ইনভলভমেন্ট, এতগুলো টাইম ইনভলভমেন্ট, দ্যাট ইজ টোটাল কস্ট অফ দিস প্রজেক্ট, আপনার এই টোটাল প্রজেক্টটা কিন্তু দীর্ঘদিন আপনার যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়ন হবে না, এই স্বপ্ন অধুরা থেকে যাবে। সুতরাং তাহলে আমরা এই পয়েন্ট বুঝলাম লাস্টে যে প্রশাসন যদি ঠিক না থাকে, এই ক্ষেত্রে গুড অ্যাডমিনিস্ট্রেশন বা গুড গভর্নেন্স যদি ঠিক না থাকে, তাহলে এটা আপনার ব্যর্থতায় পর্যবেসিত হবে। সুতরাং এটা সাস্টেনেবল হবে না। তাহলে এক এক করে আবার আমরা দেখিয়ে আসি। প্রথমটা যে একটি প্রজেক্ট বা একটি কাজ সাকসেসফুল হতে হলে দক্ষ নেতৃত্বের যেমন দরকার আছে, এই ভিশনটা সবার সাথে শেয়ার করার দরকার আছে, সবার জানার দরকার আছে, স্বচ্ছতার দরকার আছে। দ্বিতীয়ত দক্ষতা, এটার জন্য এটা করতে যে স্কিল, সেই স্কিলটির দরকার আছে। এরপরে দরকার আছে সম্পদ, রিসোর্সেস। এই মেশিন আছে তো মানুষ নেই, মানুষ আছে তো মেশিন নেই, মেশিন আছে তো অটোমেশন নেই, অটোমেশন আছে তো মেশিন নেই। এই ধরনের যদি কোনো ঘটনা থাকে তাহলে এটাই হবে না। এরপরে আসছে প্রণোদনা, ইনসেন্টিভ, সেটা নন ফিনান্সিয়াল বা ফিনান্সিয়াল ইনসেন্টিভ হোক, সেটা আপনার প্রজেক্টের অবস্থা বুঝে আপনার নির্ধারণ করতে হবে। এরপরে এর সাথে স্ট্র্যাটেজি, কিভাবে, কোথায়, কখন, কাকে দিয়ে, কেন, এটা থেকে কি রেজাল্ট আসবে, এই কিভাবে ট্রেনিং দিলে কি হবে, এই সমস্ত কিছু ডিটেল এই কৌশলের উল্লেখ থাকতে হবে। এর সাথে যোগ হবে হলো গুড গভর্নেন্স বা ভালো তদারকি বা ভালো প্রশাসন। সেটা এই সব কিছু সমন্বয় যখন ঠিক হবে, তাহলেই ধরে নিতে পারেন যে আপনার এই প্রজেক্টটি, যেটিতে আপনি সময় শ্রম দিলেন, এটি হবে সার্থক। এই যে টোটাল চিত্রটা, এই চিত্রটা আপনার মাথার ভিতরে আপনি যখন গেঁথে নেবেন, তখন আপনি যে কোনো কিছু, কোনো প্রজেক্ট বা কোনো কিছু চালু করতে যাচ্ছেন, চালু করার আগে এই জিনিসটার কোন জায়গাটায় গ্যাপ আছে, ওকে সেই পয়েন্টটাতে আমি ফিল আপ করে তারপরে আমি আগাই, এতে রেজাল্ট আসবে। তা না হলে অনেক ডেভেলপমেন্ট করলাম, সাস্টেন করলো না, কোনো রেজাল্ট নেই। এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে, যখন কোনো একটা ইন্ডাস্ট্রি তৈরি করা হচ্ছে, এন্টারপ্রেনার বা ওনার বা মালিক যাই বলি, তারা হয়তো অনেক কিছু সেই সময়কার ব্যক্তিদের বলে গেছে, কিন্তু সেটা কোনো জায়গায় নথিভুক্তও যেমন করা হয়নি, সেটার জন্য কোনো অটোমেশনও কোনো কিছু করা হয়নি, সে অটোমেশনে কোনো ট্রিগারিং পয়েন্ট দেওয়া হয়নি যে এই পয়েন্টে আমার কাছে মেসেজ আসবে বা কিছু, এই জাতীয় কোনো কিছু না করাতে 5 বছর পরে যখন ওনার জিজ্ঞেস করে, কই আমি তো এটা বলেছিলাম, এটা নাই কেন, তখন ততদিনে হয়তো 3 জন লোক চেঞ্জ হয়ে গেছে। সুতরাং চেঞ্জ হয়েছে, কিন্তু সব আইডিয়া বা সব কিছু, সব মেথোডোলজি, সব কিছু ঠিকভাবে শেয়ার হয়নি। মালিকানাও হয়তো যে ওনার ছিল, প্রজেক্ট ওনার ছিল, সেও যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তো আর কথাই নেই। সুতরাং এই ছবিটি মাথার ভিতরে গেঁথে নেবেন, গেঁথে নিয়ে আপনি কোনো প্রজেক্ট বা কোনো কিছুর জন্যে চিন্তা ভাবনা শুরু করবেন এবং সেভাবে আগাবেন। এবং এটি একটি পরীক্ষিত চার্ট, এই চার্ট থেকেই আপনি কিন্তু একটা চেকলিস্ট তৈরি করে আপনার প্রজেক্টটা তুলে আনতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ, আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ। সামনের দিনগুলো সাথে থাকবেন এ জাতীয় আরও বেশ কিছু পাওয়ার আশায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।